নমস্কার। হ্যাপি ফাদার্স ডে। বাবাকে নিয়ে কবিতা হয় না, বাবা মানেই কঠিন কঠোর গদ্য। বাবা দিবসে সবাইকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার 2021 সালে লেখা একটি বিখ্যাত গল্প বাবা আজ পাঠ করে শোনাবো। পাঠকদের অনুরোধ করব, গল্পটি যেহেতু বড়, ইচ্ছে হলে শুনবেন, কিন্তু না শুনে একটা নাইস লিখে রেখে দেবেন না, ওটা আমার জন্য খুব কষ্টের হয়ে যায়। ধৈর্য ধরে শুনুন, না ইচ্ছে হলে এড়িয়ে যান, তবুও নাইস লিখবেন না প্লিজ। পাঠ করছি। গল্পের নামও বাবা। ক্রিং ক্রিং ক্রিং। ল্যান্ডলাইনটা এই 7 সকালে বেজে উঠতেই এক লাফে বিছানা ছেড়ে দৌড়ে এসে আমি রিসিভার কানে লাগিয়ে বলি, হ্যালো, রজতকে দে। ছোটদার গলা শুনেই চমকে উঠি আমি। এত সকালে, আর ওরা প্রয়োজন ছাড়া তো আমাকে ফোন করে না। কিরে ছোটদা, কি হয়েছে? বাবা ভালো আছে তো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে ছোটদা আরও গম্ভীর হয়ে বলে, বলছি না, রজতকে দে। আমার কথাবার্তা শুনে রজত উঠে পড়েছে বিছানা ছেড়ে, লুঙ্গি কষে বাঁধতে বাঁধতে এগিয়ে এসে বলে, কে ফোন করেছে? ফোনটা আমাকে দাও দেখি। আমি পাশে দাঁড়িয়ে থাকি। রজত রিসিভার নিয়ে শুধুমাত্র হ্যাঁ আর হুম বলেই রিসিভার নামিয়ে রাখে। বাথরুমের দিকে এগিয়ে আমার দিকে তাকিয়ে বলে, পূর্ণিমা, তৈরি হয়ে নাও তাড়াতাড়ি, আমাদের বেরোতে হবে এক্ষুনি। তোমার বাবার শরীর ভালো নেই, রাঘবকে ডেকে দাও। বাবা আর বেঁচে নেই, তাই তো? আমি জিজ্ঞাসা করতেই রজত বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে জবাব দেয়, আরে না না, একটু অসুস্থ হয়ে পড়েছেন কাল রাত থেকে, তোমাকে আর রাঘবকে দেখতে চাইছেন। আমি নিশ্চিত যে বাবা বেঁচে নেই, অথচ আমার কান্নাও পাচ্ছে না। তাড়াতাড়ি মুখ ধুয়ে রাঘবকে ডেকে তুলি। এত সকালে ওর ঘুম ভাঙে না, কিন্তু দাদুর কথা শুনেই ধর্মর করে উঠে চোখ কসলাতে কসলাতে বলে, ও মা, কী হয়েছে গো দাদুর? দাদু আর বেঁচে নেই বাবা, আমাদের এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নাও চটপট, গিয়ে যদি শেষ দেখাটা দেখতে পারি। কথাগুলো বলেই আমি ঘরে গিয়ে কিছু জামা কাপড় গুছিয়ে একটা শাড়ি পরে তৈরি হয়ে রজতকে বলি, চা না হয় তোমরা রাস্তায় খেয়ে নিও, 8 ঘন্টার পথ কিছু কম নয়। বাস সঠিক সময়ে ছেড়েছে, তবে রাস্তায় লেট না হলে 3টা সাড়ে 3টার মধ্যে আমরা পৌঁছে যাব। রাস্তায় বাপ বেটা চা খেয়েছে, আমাকে বলেছিল, তবে ইচ্ছে হয়নি আমার। বাস চলছে, যাত্রী বোঝাই। দূরপল্লার বাসগুলোতে বেশিরভাগ দূরের যাত্রী ওঠেন, তাই এখানে সেখানে স্টপেজে দাঁড়ায় না বিশেষ। 12টার সময় ঘণ্টাখানেক দাঁড়ায় হোটেলে, সেখানে খাওয়া সেরে নিতে হয়। ওরা খেয়ে নেবে, তবে আমার খাওয়ার ভাবনা মাথায়ও নেই। ভাবছি তবুও, ভাবছি বাবার কথা, মায়ের কথা, 3 দাদা আর 3 বৌদিদের কথা। বড়দার ছেলে রিমন আর আমার রাঘব মাত্র 1 বছরের ছোট বড়। মেজদার ছেলে সুমিত মাত্র 6 বছর, আর ছোটদার মেয়ে মিষ্টি সবে হাঁটতে শিখেছে। কি সুন্দর সুখী পরিবার ছিল আমাদের। বাবার দোকান ছিল রায় সাইকেল অ্যান্ড সার্ভিস। নতুন সাইকেল বিক্রি আর পুরনো সাইকেল মেরামত হতো। স্কুল কলেজের ছাত্ররা সাইকেলে পাম্প করে হাওয়া ভরে কখনো 1 টাকা, কখনো বা একটি 50 পয়সা বাবাকে ধরিয়ে দিত। বাবা হাসি মুখে পকেটে রেখে দিতেন। বড়দা জয় পড়াশোনায় মনোযোগী ছিল না। মাধ্যমিকে 3 বার ব্যাক পেয়ে পড়াশোনা ছেড়ে বাবার সাথে দোকানে বসতে শুরু করে। বাবা আপত্তি করেনি, উল্টে হাট ভাড়ে একা ভিড় সামলাতে কষ্ট হতো বলে বাবা যেন একটু রেহাই পেলেন বড়দাকে পেয়ে। মেজদা বিজয় গ্র্যাজুয়েশন করে চাকরির চেষ্টা শুরু করে। ওর চাকরির চেষ্টা করার আরও একটা কারণ হচ্ছে ওই অনিন্দিতা। স্কুল লাইফ থেকেই দুজনকে ভালোবাসে। ওদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু বাবা সাফ জানিয়ে দিয়েছেন যে বড় ছেলেকে তিনি মেজর বিয়ে দেবেন না। ছোটদা সঞ্জয় কলেজে পড়ছে, আর আমি সবে মাধ্যমিক পাশ করেছি। বাবার উপার্জন ছিল ভালো, আর বিষয় বুদ্ধিও ছিল প্রচুর। টাকা পয়সা সব খরচ না করে আমাদের সবার নামে ব্যাংকে জমা করতেন কিছু মাসে মাসে, নিজের জন্য রাখেননি কিছুই। মা ছিলেন
সাক্ষাৎ লক্ষ্মী। যতদিন ঠাকুরমা বেঁচে ছিলেন সংসার ঠাকুরমার ইশারাই চলত। বাড়িতে গরু ছিল, বালতি ভর্তি দুধ দুইয়ে এনে লোহার কড়াইতে জাল দিয়ে মা রাতে সবাইকে দিতেন গ্লাস ভরে। ঠাকুরমা বিধবা, আমিষ খেতেন না বলে সবচেয়ে বেশি ঠাকুরমাকেই দিতেন। দুধের গ্লাসে চুমুক দেওয়ার আগে বাবা দুধের কড়াইতে উকি দিয়ে দেখতেন মায়ের জন্য আছে কিনা। ঠাকুরমা মারা যান। 1 বছর যেতেই বড়দাকে বিয়ে করান বাবা। মেজদাও একদিন কোর্ট ম্যারেজ সেরে অনিন্দাকে নিয়ে বাড়িতে আসেন। আমি তখন কলেজে যেতে শুরু করেছি। বাবার ব্যবসা দিন দিন খারাপ হতে লাগলো, সাইকেল বিক্রি কম হতে লাগলো। আমি পাশ করতে আমার বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ে হয়ে চলে এলাম দূরে। সংসারে অভাব আসতেই অশান্তিও এলো। 2 দাদা পৃথক হয়ে গেল। ছোটদাকে নিয়ে মা বাবা থাকলেন। বড়দা দোকান ভাগ করে আধা দোকানে নিজের ব্যবসা শুরু করলো। ছোটদা বাবাকে সাহায্য করতে শুরু করলো। কিন্তু মা পারলেন না এই দুরবস্থা শুনে। কিছুদিন অসুস্থ হয়ে বিছানায় থেকে মায়ের মৃত্যু হলো। বাবা যেন চোখে অন্ধকার দেখলেন। আমরা সবাই মিলে তখন ছোটদা সঞ্জয়কে বিয়ে করালাম বিউটি নামের একটি মেয়ের সাথে। বিয়ের পর প্রথম বছরে 2 বার নিয়ে যেত রজত আমাকে। থেকে আসতাম 1 মাস। রাঘব খুব খুশি হতো মামাবাড়ি গিয়ে, বিশেষ করে রিমনকে পেয়ে আর দাদুকে পেয়ে। কিন্তু ওকে স্কুলে ভর্তি করার পর থেকে আমি এখন বছরে 1 বার যাই। গিয়ে ছোটদার ঘরেই থাকি। গতবার গিয়ে বাবাকে দেখে আমি কেঁদে ফেলি। চোখে কম দেখেন, দোকানে যাওয়া বন্ধ হয়েছে অনেক দিন। একটা জলচকি নিয়ে বসে থাকেন, কখনো রোদে কখনো বা বারান্দায়। বড় বৌদিরা তাকিয়েও দেখেন না কখনো, দাদারাও তাই। ছোট বৌদি সকালে 1 বাটি মুড়ি আর চা দিয়ে রাখে, দুপুরে ভাত, রাতে আবার সে 1 বাটি মুড়ি। আমি চমকে যাই এসব দেখে। বৌদিকে জিজ্ঞাসা করি রাতে খেতে দেয় না কেন। সে উত্তর দেয় বুড়ো হলে একটু কম কম খেতে দিতে হয়, না হলে আবার পায়খানা করে ঝামেলা বাঁধাতে পারে। কি উত্তর দেব? ইচ্ছে করে এখনই নিয়ে যাই বাবাকে আমার সাথে, আমার কাছে। ইচ্ছে করে বলতে, ও বাবা তুমি যতদিন বাঁচবে আমার কাছেই বাঁচবে। বলা হয় না। সত্যি আমাদের মেয়েদের যে কত কিছু বলার থাকে, কিন্তু বলা হয় না কিছুই। পরিস্থিতির জন্য বলা হয় না। নিজের সংসার নামক পরের সংসারে নিজের আপনজনকে এনে রাখার অধিকার নামক বস্তুটির অধিকার না থাকার জন্য বলা হয় না। তাকিয়ে থাকি বাবার দিকে। পিঠ ফাটা গেঞ্জি, হাতে পায়ের নখ এই বড় বড়, পুরনো মোটা ফ্রেমের পুরু কাচের চশমাটা এখনও আছে, পায়ে পুরনো নোংরা চপ্পল। কাছে গিয়ে পায়ের নখগুলো কাটতে চেষ্টা করি, এত শক্ত। বাবা হেসে ফেলে, বলে একটু ভিজিয়ে নে। সেই যে তুই গত বছর কেটে দিয়ে গেছিলি, আর কাটা হয়নি রে। চোখে দেখি না তো, তাই সাহস পাই না। আমার কষ্ট হয়, চোখের থেকে জল বেরিয়ে আসে। বাবা হাত রাখেন মাথায়। দুপুরে বাবাকে আমি খেতে দেবো ভেবে একটা থালা নিতেই ছোট বৌদি দৌড়ে এসে আমার হাত থেকে থালা ছিনিয়ে নেয়। আমি চমকে যাই। বৌদি বলে বাবার থালা ওই দিকে রাখা আছে। আমি অবাক হয়ে যাই। বাবার তো কোনো ছোঁয়াচে রোগ নেই, কিছুই বলিনি। নিঃশব্দে বাবার থালাটা এনে খেতে দিই। রাতেও তেমনি। খেতে দিতেই বাবা হেসে বলেন, মা রাতে আবার খাবার কেন? আমি বলি খাও না, আমি যে কদিন আছি। ভাতের থালা ছুঁয়ে প্রণাম করে বাবা বলেন, আবার যদি অভ্যাস হয়ে যায়। আমার চোখে জল। বাবার হাসির মাঝে আমি কান্না খুঁজি। মনে আছে আমি চলে আসার দিন সকাল থেকে কিছুই খেলেন না। বারান্দার এক কোণে বসে রাঘবের সাথে গল্প করছে। আমি অনেক বলাতেও খেলেন না। বেরিয়ে আসার সময় বাবার হাতে কিছু টাকা দিতেই বাবা জিজ্ঞেস করলেন, কত টাকা রে? 200। আমি বলি। মনে মনে কী সব যেন হিসেব করে টাকাটা রেখে দিলেন পাঞ্জাবির পকেটে। সেই আমার শেষ দেখা বাবাকে। ও মা নামো, এসে পড়েছি। রাঘবের ডাকে তাকিয়ে দেখি কখন যেন এসে পড়েছি। আচ্ছা, রাস্তায় কি বাস দাঁড়িয়েছিল? ওরা কি খেয়েছে? অটো নিয়ে বাড়ির গেটে পৌঁছতেই দেখি পাড়া প্রতিবেশী সবাই আমার অপেক্ষায় দাঁড়িয়ে। কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে উঠোনে তাকাই। না, বাবার দেহ শোয়ানো নেই সাদা কাপড়ে ঢেকে।
উঠোনের এক জায়গায় সুতো দিয়ে 4 কোণ করে জায়গাটা শুধু চিহ্নিত করে রাখা হয়েছে। ওরা রাখেনি আমার জন্য। আমার হলো না শেষ দেখা। রজত জিজ্ঞেস করতেই বর্দা বলে, বাবা ভোর রাতে মারা গেছেন, আমাদের আসতে বিকেল হয়ে যাবে, তাই শ্মশানে নিয়ে যেতে অনেক রাত হয়ে যাবে। দৌড়ে বাবার ঘরে ঢুকি, কিচ্ছু নেই সেখানে। বাবার জামা কাপড়, থালা, খাবার বাসনপত্র সব ফেলে নিয়েছে ওরা। আমি চশমাটার কথা জিজ্ঞাসা করতে মেজো বৌদি বলে ওটা পাড়ার এক কাকাকে দিয়ে দিয়েছে। না, কোনো স্মৃতি নেই কোথাও। মাত্র কয়েক ঘন্টায় বাবার আত্মা যেমন বিলীন হয়ে গেছে মহাশূন্যে, তেমনি বাবার স্মৃতিও হারিয়ে গেছে চিরতরে। আমি হতবাক হই। 84 বছরের একটা মানুষের নিজের হাতে তৈরি এই সংসারে নিজের স্মৃতি মিটে যেতে 84 মিনিটও লাগলো না। আমার নজর পড়ে বিছানাবিহীন ওই খাটটায়। ওটা ফেলে দেওয়া হয়নি, ওটার হয়তো প্রয়োজন আছে। বিছানা শুয়ে আমি চিৎকার করে কাঁদি, বাবা, ও বাবা, তুমি কত দূরে।